আজকের আমরা প্রথম শটটা শুরু করি আমার এই নার্ভসটা দেখে, যেটা ডক্টররা দেখেন আপনার, এবং দেখে বলেন যে আপনার রোগটা কি হয়েছে। তারপরে এখন প্রচুর টেস্টিং দেন, আগে সেটা দিতেন না, নার্ভটা দেখেই বুঝে যেতেন। তাহলে বুঝতেই পারছেন দেশটা কতটা পিছলো। যতটা দেশটা পিছলো তত বেশি ইকুইপমেন্ট আমাদের ঘরে ঢুকে গেল এবং মেশিন ভিত্তিক করে আমাদের লাইফটা শুরু হয়ে গেল। তখন হয়তো কেসটা 30-40 টাকায় মিটে যেত, ওষুধের দামও কম ছিল। এখন টেস্টিংয়ের পেছনে 1000, 2000, 3000 টাকা, ওষুধের পেছনে আরও 1000 টাকা। আপনাকে বুঝিয়ে দেওয়া হয়েছে যত কস্টলি ওষুধ খাবেন তত ভালো থাকবেন। বোঝানো হয়নি যে জেনারিক ওষুধ খেয়েও আপনি ভালো থাকতে পারেন। ভারতবর্ষ সবচেয়ে বেশি জেনারিক ওষুধ বাইরে পাঠায়, কিন্তু দেশের মানুষ এতই গভর্নমেন্ট যে তাদেরকে বুঝিয়ে দেওয়া যায় যে জেনারিক ওষুধ খাবেন না, নামি নামি কোম্পানির দামি দামি ওষুধ খাবেন, গরিবকে যাতে আরো গরিব বানিয়ে রাখা যায়। আপনারা দেখেছেন যে লকডাউন যখন ঘোষণা হলো, তার মানে আমাদের রোগ হলো, করোনা হলো। করোনাতে আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হলো হসপিটালে, অনেক মানুষকে কোয়ারেন্টিন করা হলো। কোনো দিন কোয়ারেন্টিন সেন্টার থেকে আপনাদের কোনো জার্নালিস্ট তাদের ক্যামেরা দেখিয়ে গভর্নমেন্টের স্ট্যাম্প মারিয়ে আমাদেরকে নিউজ দেখিয়েছে? এই 9 মাসে আমাদের কোনো কোয়ারেন্টিন সেন্টার থেকে কোনো ক্যামেরাকে বসিয়ে দিয়ে সেখান থেকে রেকর্ড করে লাইভ দেখিয়েছে? কোনো হসপিটাল থেকে কোনো ক্যামেরা বসিয়ে আমাদের গভর্নমেন্ট আপনাকে দেখিয়েছে যে সেখানে কি হচ্ছে? তার ওষুধও বেরোয়নি, তার ভ্যাকসিনও বেরোয়নি, কোটি কোটি টাকা আমরা খরচা করে দিয়েছি শুধু নিজেদেরকে ঠিক রাখার জন্যে। তার মানে কোথাও কি মনে হয় না যে মিথ্যে কথা বলা হচ্ছে? আবার আপনাদের কেউ কি দেখিয়েছে যে হাজার 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 কোটি কোটি মানুষকে বাঁচিয়ে দিয়েছে সাধারণ মানুষ, যারা কেউ 350 জনকে খাইয়েছেন, কেউ 3500 লোককে খাইয়েছেন, যারা দিনের পর দিন রেশনিং সিস্টেম তৈরি করে গেছেন, এবং তারা যারা ফ্রন্ট পেজে থাকা উচিত ছিল একদম বড় বড়, যে ইনি 700 জনকে খাইয়েছেন, ইনি 350 জনকে খাইয়েছেন, ইনি 3500 লোককে খাইয়েছেন, ইনি কুকুরকে খাইয়েছেন, ইনি গাছের সেবা করেছেন, ইনি পাড়ার একটি মানুষের ঘরে ঢুকে গিয়ে তাকে রেশন পৌঁছে দিয়েছেন। বইপাড়া বাঁচাও মঞ্চ একটা তৈরি হয়েছে যারা রেশনিং করে যাচ্ছে। এই ধরনের কোনো খবর আমাদের কোনো চ্যানেলে দেখানো হয়নি, ভাবনামুখ বাদে। আমি শতবার করে চেষ্টা করে গেছি দেবকুমার মল্লিকে, যে দিনের পর দিন খাইয়ে যাচ্ছেন, যেন তাদের নিউজটা করতে পারি। তার কারণ হচ্ছে ভারতবর্ষকে চালায় কে? এই প্রশ্নটা নিশ্চয়ই আপনাদেরকেও বারবার করে নিজেরাও করেন যে ভারতবর্ষকে চালায় কে? ভারতবর্ষকে কি চালায় ভগবান বা আল্লাহ? ভারতবর্ষকে কি চালায় আমাদের দেশের মন্দির কি মসজিদ? ভারতবর্ষকে কি চালায় আমাদের দেশের স্পোর্টস স্টেডিয়ামরা, যাদেরকে আমরা আইকন মনে করি? প্রচুর আইকন তো রয়েছেন আমাদের দেশে। আমাদের দেশ অ্যাকচুয়ালি চালায় ইলেকটেড মানুষেরা না, তারা দেশ সম্বন্ধে জানেনই না। তাই দেশ সম্বন্ধে জানেন না বলে যেই মুহূর্তে লকডাউন ঘোষণা হলো তারাও 6 মাসের জন্য হাইবারনেট করে গেলেন। হাইবারনেট একটি ইংলিশ শব্দ, তার মানে হচ্ছে যখন শীত পড়ে তখন সাপ, ওই শীতকালীন দেশের যে বিয়ার, তারা হচ্ছে একদম গুহার ভেতরে ঢুকে যান। তারা এত খেয়ে ঢুকে যান বিয়ার যে 6টা মাসে এমনি ঘুমিয়ে থাকতে পারে। যখন শীত কেটে যায়, বরফ গলে যায়, তখন তারা বেরোয়। সেটাকে হাইবারনেশন বলে। আমাদের দেশের যে পলিটিক্যাল রাজনীতির লোকেরা, তারা 72 বছর ধরেই হাইবারনেট করছেন। দেখবেন কোনো মিল বন্ধ হয়ে গেলে কোনো পার্টি অফিস থেকে চাঁদা তুলে তাদের পাশে দাঁড়ানো হয় না। আমি কংগ্রেস, বিজেপি, কারণ অপোজিশনে সবাই ছিল, সবাই তো রুলিং করে না সবসময়। তারা বিজেপি, কংগ্রেস, সিপিএম, ডিএফআই, এসইউসিআই, এআইডিএমকে বলে যত ভারতীয় পার্টিরা আছেন, জেএডিইউ, অমুক তমুক, কানাইয়া কুমারের নতুন কোনো লাল পার্টি আসবে, কোনো নীল পার্টি আসবে, সবুজ পার্টি আসবে, গেরুয়া পার্টি আসবে, সবাই 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 একই। কোনো পার্টি অফিস থেকে চাঁদা তুলে আজ অবধি কোনো মিল শ্রমিকের পাশে দাঁড়ায়নি। এবার ধরুন যারা আপনাকে বড় বড় জ্ঞানের কথা বলছে, বাসুদেব আচার্য ঘন্টার পর ঘন্টা পার্লামেন্টে বলছেন, এত ভালো ভালো কথা বলার পরে কি তারা একটি একটি কৃষকের পাশে দাঁড়ানোর জন্য একটা এত বড় রেজিস্টার খুলে লিখছেন যে অমুক কৃষকের ঋণ আজকে 3 লাখ টাকা, তাকে সুদ দিতে হচ্ছে 60% বছরে। আমরা আমাদের পার্টি আলিমুদ্দিন স্ট্রিট থেকে
1970 সালে ঠিক করিলাম যে আমরা আমাদের চাঁদা থেকে এই 3 লাখ টাকা দিয়ে তাকে পারিশ্রমিক দেব। কংগ্রেসের তো ডিক্লেয়ার্ড নীতি হচ্ছে যে ওই 6,000 টাকা মাসে দেব। তা আমি প্রচুর কংগ্রেসদেরকে যারা ফেসবুক করেন তাদেরকে লিখেছি যে আপনারা কি আপনাদের ওই ক্যাডারদের মাধ্যমে, শ্রীরামপুরে একটা মিটিং করেছি, তো তিনি বলেছেন নরেশদা আমাকে ক্যামেরায় দেখাবেন না, বলে তার নামটাও আমি নিচ্ছি না, ক্যামেরাতেও দেখাচ্ছি না। তিনি এখনো 9 মাস, 10 মাস হয়ে গেল, এখনো অবধি পারেননি তাদের কংগ্রেসবাসীদের সঙ্গে মিটিং করে যিনি কোনো চাষির পাশে দাঁড়ান। আজকে তৃণমূলের পিয়াল চৌধুরীর সঙ্গেও মিটিং হয়েছে, তাকেও বলেছি যে আমি কোনো ভিড়ে যাব না, আপনাকে আমাকে একা ডাকতে হবে মিটিংয়ে, যে আপনার পাড়াতে যে চায়ের দোকান আছে সেখানে আপনার ব্লকের, আপনার ওয়ার্ডের হাজারো হাজারো মানুষ এসে চা খেয়ে সেই দিন সেই চায়ের দামটা আপনারা কস্ট প্রাইস মিটিয়ে এক্সট্রা যে 3 টাকা একজন চাষির হাতে তুলে দেবেন। আমি কেন কথাটা বারবার করে বলছি জানেন, যে আমরা বলি আমরা রাজনীতি করি, মানে দেশের লোকেও বলে সবকিছু রাজনীতি, আসলে কিছু না করাটাকেও আমরা রাজনীতির সঙ্গে জুড়ে দিয়েছি। রাজনীতি মানে হচ্ছে রাজ উইথ নীতি। আপনার নীতিটা কি? আপনি ধরুন এই 33 দিন ধরে কি 34 দিন ধরে আপনি শুনছেন কৃষক আন্দোলনের কথা, অথচ আপনি পাড়াতে এখনো এই যে ছোট্ট ছবিটা দেখাচ্ছি বসাননি। এই ভান্ডারটিকে বসিয়ে ভান্ডারে আপনাদের পাড়ার কোনো গৃহিণী এখন অবধি টাকা ঢালেননি। যদি টাকাই না ঢালেন এবং কৃষকদের জন্য টাকাই না তোলেন, তার পাশে দাঁড়াবেন কি করে? তার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ফার্টিলাইজার কেনা এবং তার উৎপাদন করার জন্য একটা কস্ট বিয়ার করতে হয় তাকে। সেটা আমরা বিয়ার করি না কেন? আপনি বলবেন কেন বিয়ার করব? তাহলে আপনি সিএসসির লাইটটা যে বিয়ার করছেন তাকে তো প্রতি মাসে প্রফিট দিচ্ছেন। জানেন যে জিনিসটার দাম দিল্লিতে ফ্রি 200 ইউনিট অবধি, বাংলায় যখন 200 ইউনিটের জন্য আপনি 800 টাকার বিল দিচ্ছেন, তাহলে কেন আপনি কৃষকের পাশে দাঁড়াতে পারছেন না? আপনি কেবল টিভি দেখছেন, কেবল টিভি 300 টাকা পেমেন্ট করছেন, মাসের শেষে কি পেলেন? আরো আরো বড় শূন্যতা। তারা শূন্যতাকে সেল করছে। কিন্তু ভাবুন, যে কৃষকের জন্য আপনার আজকে ঘরে 2000 টাকা এক্সট্রা খরচা হয়ে যাচ্ছে, জিনিসের দাম বেড়ে গেছে বলে আপনি তার পাশে দাঁড়াচ্ছেন না, দাঁড়াবেনও না। আপনারা লিখবেন আই এম উইথ ফার্মার্স, আই এম উইথ ফার্মার্স, আমরা তো ফার্মারদের পাশে আছি, এটা লিখলেই যা কি হয়ে যাবে, কিন্তু হবে না। একদম ফিরে আসি আজকের সাবজেক্টে। আমাদের নার্ভ, সমাজের নার্ভ যারা ধরে রেখেছেন, যারা ফ্রন্ট পেজ নিউজ হওয়া উচিত এবং ভাবনা মুখে সবসময়কার তারা নিউজ, তারা হচ্ছেন সোশ্যাল ওয়ার্কার অফ ইন্ডিয়া। কেউ নিজের নামে কাজ করছেন, কেউ হিউম্যান রাইটের নামে কাজ করছেন, কেউ এনজিওর নামে কাজ করছেন, কেউ ট্রাস্ট বানিয়ে কাজ করছেন, কিন্তু কাজটা দেশেরই করছেন, যে জন্য ইন্ডিয়ার ফ্যাব্রিকটাকে তারা ধরে রেখেছেন। অনেকেই বলেন এসব করে কি হবে? এসব করে একজন হসপিটাল খুলেছেন, তাকে দেখে আবার আরেকজন শহীদুলদা আরেকটা হসপিটাল খুলেছেন, এবং যে মানুষটি একটি মানুষের জীবনেও হাসি ফোটাতে পারে, তারকে বাঁচিয়ে দিতে পারে, সেটাই যথেষ্ট। এনারা তো হাজারো হাজারো মানুষের জীবনে চেঞ্জ আনছেন। আপনি ভাবুন তো, আজকে একটা বড় হাসপাতালে গিয়ে অপারেশন কস্ট 1,33,000 টাকা, সেখানে আপনি মাত্র 33,000 টাকায় অপারেশন করিয়ে নিচ্ছেন। এই যে 1 লাখ টাকা কেউ বাঁচিয়ে দিল, সেটা কি কাজ নয়? এটা হতো একটা বড় কাজ। অনেকে এটা বুঝতেই চান না, এবং পার্টির লোকেরা বুঝতে চান না, সেটা আমি বুঝেছি। লাল পার্টি কেন বোঝে না, কংগ্রেস পার্টি কেন বোঝে না, বিজেপি পার্টি কেন বোঝে না, এসইউসিআই, ডিওএফআই এরা কেন বোঝে না? তার কারণ হচ্ছে তারা তো কাজটা করে না। যারা কাজটা করে না তারা চাইবে যাতে আপনিও না করেন, মানে একটা বেকার আরেকটা বেকারকে তৈরি করছে, সিস্টেমটা এরকম। তাহলে একটা শাখারকে কেন তৈরি করবে না? আমি ফিরে আসছি, দুটো ইউথের কথা বলবো আজকে, একটা বাপন দাস, একটা সোমনাথ মাইতি। দুজনের সঙ্গে এই বন্ধ পিরিয়ডে ফেসবুকের মাধ্যমেই আলাপ। তো একজনের ফোন এলো, আলাপ না, একজনের প্রথম ফোন এলো যে আপনি অসাধারণ অসাধারণ বক্তব্য রাখছেন, তার জন্য আপনার সঙ্গে কথা বলতে চাই না। অসাধারণ বক্তব্য তো কিছুই না। মানুষ তার নিজের কাজটি করে দেশের জন্য করে দেশটাকে দাঁড় করাবে। আমার মনে হয় না কোনো পিএম এর সেই জোরও আছে, বা তিনি জানেনও দেশটাকে কি করে দাঁড় করাবেন। তাই তিনি অনেক বড় বড় প্রকল্পের নাম দিয়ে আলটিমেটলি জিরো, রেজাল্ট হবে জিরো। কোনো প্রকল্প কালকের থেকে শুরু না হয়ে আপনাকে প্রকল্প জমা দিয়ে ব্যাংকের কাছে গিয়ে 2 বছর পরে লোন পাবেন, সেগুলো কোনো প্রকল্পই না, সেগুলো টাইম ওয়েস্ট, মেজর টাইম ওয়েস্ট। সূর্য কাল সকালেই উঠবে এবং সকাল থেকেই তো সে আলো দেবে।
সে তো বলবে না আসুন আপনার আমার থেকে লোন নিন, আমি একটু অন্ধকারচ্ছন্ন থাকি, 2 বছর পরে আপনাকে লোন দেবো না, সে বলে না। তাহলে বাপন যে কাজটা করেছে সে অলরেডি নিজের পায়ে দাঁড়িয়ে সেখানকার 30টা ইউথকে এক করে দিয়েছে, এবং সেই ইউথদের সঙ্গে একটা কাজ করেই যাচ্ছে। 10টা ইউথের কাছে 10,000 টাকা আছে, তাহলে তার কনসালটেন্সির মাধ্যমে সে যা যা দেওয়ার দিচ্ছে, ট্রেনিং দিচ্ছে এবং তাদেরকে দাঁড় করাচ্ছে। তাহলে ভারতবর্ষের ইউথরা যদি একটি ব্যাংকিং সার্ভিস হয়ে ওঠেন, যে আপনার পাড়াতে 3,000 ইউথ 30 টাকা করে তুললেন এবং তাকে একদম ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে দিলেন, সে টাকাটা পেয়ে আপনাদেরকে ফোন করলো, আপনি তাকে হোয়াটসঅ্যাপ করলেন, নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ করাতে যেটা হলো সেটা হচ্ছে সে আপনাদের ফোন করলো, আপনাদের ঘরে এসে থাকার ব্যবস্থা আপনারাই করে দিলেন, সেখানে সে আপনাদেরকে ট্রেনিং দিল, এবং কাল থেকে, মানে আজকে যখন খবরটা দেখছেন, কাল থেকে আপনারা সেই কাজ করতে নেমে পড়লেন। এগ্রিকালচারে যদি রেভলিউশন আনতে হয় তাহলে নতুন কথাগুলো শুনতে হবে, জিনিসের দাম কমাতে হবে। আজকে আপনি আদানি আম্বানির কেন ফার্টিলাইজার কিনছেন? আপনারা তো সবাই চাইলে, আমি ধরে নিচ্ছি অর্গানিক চাষে যেতে এখনো সময় লাগবে। সোমনাথ মাইতি যে ভ্যালিড পয়েন্টটা তুলেছে যে আমার 5 বছর লাগবে সে জায়গাটা রেডি করতে, 5 বছরের রিস্ক কেন আমি নেব? তাহলে আমি বলছি আমরাই যদি তাকে 8,000 টাকা করে মাসে দিই তাহলে সে 5 বছরের রিস্ক নেবে। তার কারণ হচ্ছে আপনি তো জিনিসটা বেশি দামে কিনছেন, এখন সিএসসি বেশি দাম দিয়ে আপনি হ্যাপি, কারণ আপনার কাছে সোলার করার, পাড়াতে সোলার করে আপনার বাড়িতে সোলার করার, কোঅপারেটিভ করার সময়টা এখনো আসেনি। আপনারা বুঝতেই পারছেন না আমরা কি করব, কিন্তু যদি বুঝতে পারেন আমাকেই কন্ট্যাক্ট করতে পারেন। এবার গেল পাড়ার কোঅপারেটিভ থেকে আর কি কি হতে পারে। আপনি বলবেন গ্যাসের দাম 800 টাকা, এখন আমি বলছি ওটার দাম 80 টাকা, আমি আপনার সঙ্গে লড়াই করে নেব। আপনি বলবেন 800 টাকা, আমি বলবো 80 টাকা। 800 ডিভাইড বাই 10 করলেই তো 80 হয়ে যায়, আপনারা 10 জনের কোঅপারেটিভ করলেই তো সিলিন্ডারের দাম অতটা কমে যেতে পারে। এবার বলবেন এটা কি করে সম্ভব? আপনি ভাবুন, আপনি 200 টাকা মেম্বারশিপ দিচ্ছেন আপনার এই 10 জন মিলেই, তাহলে 2,000 টাকা। এই 2,000 টাকা তুললেন, 20% ফিক্স করে রেখে দিলেন রিটায়ারমেন্ট বেনিফিটের জন্য, আর বাদ বাকি টাকাটা আপনার ঘর খরচার জন্য। তাহলে প্রতি মাসে আপনারা এক একজনের হাতে এই টাকাটা তুলে দিচ্ছেন, আর পরের মাসে আরো 200 টাকা করে ফেরত দিচ্ছেন। তাহলে 400 টাকা যদি রোটেশন হতেই থাকে, আপনার ঘর খরচা কমতেই থাকবে। আপনার কাছে লোন থাকবে 4,000, ফেরত দেবেন 2,400। এইভাবে বছরের পর বছর আপনার লোন অ্যামাউন্টটা বাড়তে থাকবে। তার মানে আপনার এখানে 20% যতটা ব্যাংকে জমলো আপনার ঘরেও ততটা জমলো। তার মানে কেউ চুরি করতে পারবে না। আমি ধরে নিচ্ছি কখনো যদি বিনা সুদে ঋণটা অফিসিয়ালি ব্যাংকিং সিস্টেমে আসে, তাহলে 20% যত আপনার ব্যাংকে জমে রয়েছে, যেটা যারা চালাবে তাদের যদি ইনকাম আমি ধরে নিই, তাহলে আপনার কাছেও ঋণের সেই টাকা থাকবে ইকুইভ্যালেন্ট টু দ্যাট 20%। তার মানে কারোরই লস হবে না ওভার দ্য ইয়ার্স, কিন্তু আপনার ঘরের সব কিছুর খরচা কমে যাবে বিকজ হবে কোঅপারেটিভ। ইএমআইটা কি? ইএমআইটা হয়েছে একটা 10,000 টাকা জিনিসের দাম, তাকে 1,000 টাকা দিয়ে 10 মাস ধরে দাও। তাহলে ভাবুন, আপনি যে বেঁচে আছেন, আপনি নেক্সট জেনারেশনকে কি দিয়ে যাচ্ছেন? পুরোটাই টেনশন, যা দিচ্ছেন সেটাই টেনশন। পাড়াতে কোনো কোঅপারেটিভ নেই, জিনিস কেনার কোনো কোঅপারেটিভ নেই, বিনা সুদে ঋণ নেই, চাকরি নেই, ব্লাড নেই, বডি অর্গান নেই। ব্লাড না থাকাতে কি হবে? মানুষ মরবে। কিডন্যাপিং কেন হয়? কারণ আমরা বডিটাকে ডোনেট করি না। একটা সিম্পল থিওরি বলেছি একজনকে, আশা করি ফেব্রুয়ারি মাস থেকে ডিআশিসের হাত ধরে ভারতবর্ষের বৃহত্তম আর্থিক মুভমেন্ট হলেও হতে পারে। সেটা হচ্ছে ওয়ান অফ দ্য লার্জেস্ট। আমাদের রক্ত সাপ্লাই ডাটাটা কীভাবে মেনটেন হবে যাতে ব্লাডের অভাব হবে না এবং বডি অর্গানের অভাব হবে না। এই যে কোটি কোটি টাকার বডি অর্গানের ট্রেড হয়, ভারতবর্ষের কোনো গভর্নমেন্টকে বলতে শুনেছেন না এটা হতে দেব না। কিডন্যাপিংয়ের 50% কারণ যদি টাকার জন্য হয়, 50% কারণ হচ্ছে অর্গান ট্রেডের জন্য হয়। তাহলে এই দুটোকেই আটকানোর জন্য হচ্ছে যে কিডন্যাপ করছে সে একটা গরিব মানুষ, তার কাছে অল্টারনেটিভ নেই, সে চুরি করে। এই তো সিম্পল জিনিস। আজকে আমাদের দেশে যে কটা পুলিশ ফোর্সে কাজ করে তারাই যদি এমন একটা কোঅপারেটিভ করতেন যে আমরা ক্রিমিনালি তৈরি হতে দেব না, যদি তাদের হাতে 4,000 টাকা 5,000 টাকা মাসে তুলে দিয়ে তাদেরকেই কাজে লাগিয়ে দিতেন, তাহলে আমাদের দেশে ক্রাইমটাই কমে যেত। আমি জানি এখনো আমাদের সেই জায়গাটা এসে ভাবতেও কষ্ট হয়। আমি চাই যে আমাদের দেশে যে বাপন দাস এবং সোমনাথ মাইতি যারা অলরেডি ইনোভেটিভ কাজ করছেন, তাদের মাধ্যমে হাজারো হাজারো ছেলে চাকরি পাবে, তারা ব্যাংকিং সিস্টেম করে এদের পাশে দাঁড়াবে এবং এরা ট্রেনিং দিয়ে 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 দেশটাকে দাঁড় করাবে। আর সবচেয়ে বড় কাজ যেটা রয়েছে যে আপনারা সব ভিডিও করে পাঠাবেন, ভয়েস অফ দ্য ভয়েসলেস।
ভাবনামুখ সেটাই, কারণ যে নিউজগুলো কেউ দেখাতেই চায় না, কি তাদের সম্বন্ধে কেউ বলতেই চায় না, আমি তুলে ধরছি। ভারতবর্ষের দুটো বড় নাম হতে যাচ্ছে যারা কাজটা করছেন। এবং শেষ করব বাবলিদিকে দিয়ে, আপনার ফ্যামিলির কোনো ডিসপিউট থাকলে, কোর্টে গিয়ে মেটাতে পারছেন না, এফআইআর করে মেটাতে পারছেন না, তাহলে বাবলিদিকে ডাকবেন। এটাই আমাদের লড়াই হবে, এটাই আমাদের পথ হবে, এটাই আমাদের শেষ কথা হবে যে ভারতবর্ষের মানুষের পাশে দাঁড়িয়ে আছেন। এবং সেই স্লোগানটা দিয়ে শেষ করে, যেটা বাপন লিখে পাঠিয়েছে, আমি মনে করি এটা 2020 এবং 2021 এবং টাইম টু কাম আরও 10 বছরের স্লোগান। আ ম্যান উইথ আ প্ল্যান, even though he is useless, can defeat the man who is intelligent, who has no plan. এটা হচ্ছে শেষ কথা। যে মানুষটি বোকা কিন্তু তার একটা প্ল্যান আছে, সেই শিক্ষিত মানুষকে হারিয়ে দেবে যার কোনো প্ল্যান নেই। আপনি কি ইন্টেলিজেন্ট? আপনি কি মনে করেন আপনি দেশের জন্য কাজ করছেন? তাহলে আপনাকে আজ থেকে, কাল নয়, কাল নিরবধি দেরি বলে কিছু নেই, আজ থেকেই পাড়ার জন্যে এরকম মোমবাতি জ্বালাতে হবে যে আমরা এতগুলো মানুষকে বাঁচাবো, এই প্রতিজ্ঞা করে পাড়ার অর্থনীতির নিজেদের হাতে ধরুন। একটা ব্যাংকিং সিস্টেম করুন যেখান থেকে আপনার পাশে আপনি দাঁড়াতে পারবেন আজ থেকে 30 বছর পরে। 30 টাকা এমন কোনো বেশি টাকা নয়। আসুন ফুটবলের হাত ধরে, ক্রিকেটের হাত ধরে, বেসবলের হাত ধরে, টেনিসের হাত ধরে, খেলোয়াড়দের হাত ধরে আমরা ভারতবর্ষকে সেই জায়গায় নিয়ে যাই। এই জায়গার স্বপ্ন দেখেছি এবং মাসে বা 3 মাসে তারা একদিন রাস্তায় নামবেন। তিনি অটোগ্রাফ করছেন, আপনারা তার পাশে দাঁড়িয়ে আছেন এবং আপনারা ডিসকাস করছেন যে ভারতবর্ষকে আর কি করে এগিয়ে নিয়ে যাওয়া যায়। স্কিপিং কম্পিটিশন শুরু হচ্ছে, একদম 15 থেকে 60 অবধি আমি যে সিস্টেমটাকে করে দিয়েছি সেটাকে আপনারা দেখুন। এই টোটাল জিনিসটাকে কন্ডাক্ট করবে ব্যাকো, মানে কৃষ্ণেন্দু পাল। এবং আমরা একটা নতুন সূর্য দেখব, যে সূর্যটা আপনার ঘরে আপনি জ্বালাবেন, আপনার পাড়াতে আপনি জ্বালাবেন। সিম্বল অফ ইউনিটি। আসুন আমরা এক হই, ভারতবর্ষকে একটা নতুন সকাল দিই, যেটা প্রত্যেকটা পাড়া থেকে হবে। এবং আপনারা ভিডিও করে পাঠাবেন এবং আমরা ভাবনামুখের মাধ্যমে সেটা দেখাবো যে ভারতবর্ষের শ্রীরামপুরের নামে একটি চ্যানেল, ভারতবর্ষের রিস্টার নামে একটি চ্যানেল, ভারতবর্ষের বেহালার নামে একটি চ্যানেল, যে কটা সোশ্যাল সংগঠন যেখানে যেখানে আছেন তারা সবাই একটা করে চ্যানেল। তাদের বাড়িতে লোকেরা এসে 30 টাকা করে জমা দিচ্ছে, 20% ডেভেলপমেন্টের জন্য রাখা হচ্ছে, 20% খরচার জন্য রাখা হচ্ছে, 60% সেই পাড়ার সোশ্যাল কাজ করে ভারতবর্ষের সবচেয়ে বড় বড় সমস্যার সমাধান পাড়াভিত্তিক হয়ে যাচ্ছে। এটাই গান্ধীজি বলে গেছিলেন যে স্বনির্ভর গ্রাম अगर हो, স্বনির্ভর अगर आपका पाड़ा हो, तभी देश में इंडिपेंडेंस आएगा। তাই তাকে ইররিলেভেন্ট করে দেওয়া হয়েছিল আমাদের স্বাধীনতার সময়। আবার তাকে রেলিভেন্সি আমরা করছি, যে আমরা বলছি ডান্ডি মার্চ বন্ধ হয়নি, ডান্ডি মার্চ আবার করে শুরু হলো। তিনি জল থেকে নুন বার করেছিলেন। আমরা আপনার পাড়াতে সোশ্যাল ক্যাপিটাল তৈরি করতে চাই। সেই সোশ্যাল ক্যাপিটাল যারা চালাবেন তারা হবেন সোশ্যাল ওয়ারিয়ার। আসুন সব পাড়াতে সোশ্যাল ওয়ারিয়ার তৈরি করুন, বাচ্চা থেকে এজেড সবাই আমরা সোশ্যাল ওয়ারিয়ার। ধন্যবাদ। বর্তমান সমাজ ব্যবস্থায় সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যা পরিস্থিতি, সমাজের সামাজিক দিকগুলো দেখলে ইউনাইটেড ফাইন্যান্স অর্থাৎ যারা পিআইএ পেয়েছেন, ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অফিস থেকে, মিনিস্ট্রি অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, তো আমরা বিভিন্ন সোসাইটিকে, বিভিন্ন ফার্মকে, বিভিন্ন কনসালট্যান্টকে বিভিন্নভাবে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিচ্ছি। তাদের প্রজেক্ট এনে দেওয়া, তাদের ফান্ড নির্মাণ করে দেওয়া, তাদের সমাজের বিভিন্ন কাজে সহযোগিতা করার জন্য ইউনাইটেড ফাইন্যান্সের তরফ থেকে, পিআইএর তরফ থেকে আমি এই প্রস্তাব রাখছি যাতে সমস্ত সোসাইটির সেক্রেটারিরা বা প্রজেক্ট যারা করেন বা যাদের চ্যারিটেবল আছে বা যাদের কনসালটেন্ট ফার্ম আছে তারা আসুন, আসলে তাদের সঙ্গে যতটা সহযোগিতা করার, যত রকম প্রজেক্ট দেওয়ার আমরা দিতে বাধ্য থাকব। সকলকে অভিনন্দন রইল ইউনাইটেড ফাইন্যান্স সোসাইটি অফ ইন্ডিয়ার তরফ থেকে।